হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ধুরন্ধরের ফার্স্ট লুক টিজার নিয়ে এবং তার সাথে আরো কিছু আপডেটসও দেবো। তো প্রথমে যদি টিজারটা নিয়ে কথা বলি, টিজারটা ব্যাপক হয়েছে। তো রণবীর সিং এর জন্মদিন উপলক্ষে এটা রিলিজ করা হয়েছে এবং এটা প্রপার একটা কামব্যাক ফিল্ম মনে হচ্ছে। এটা অনেকটা সময় নিয়ে রণবীর সিং ছবিটা করেছে। তার লাস্ট রিলিজ আর এই রিলিজের মাঝখানে গ্যাপ আছে, এটাও এখনো আসতে দেরি রয়েছে। ডিসেম্বর 5 রিলিজ করবে। এবং প্রথমে এই ক্ল্যাশটা সম্পর্কে বলে দিয়ে, রাজা সাহেবের সাথে ছবিটা রিলিজ করছে। রাজা সাহেবও 5 ডিসেম্বর আসছে। বাট আমার মনে হয় রাজা সাহেব যে টাইপের ছবি আর ওর ডিরেক্টর যেরকম, ওটা প্যান ইন্ডিয়া ছবি একেবারেই নয় এবং ওই ছবিটা নর্থের মার্কেটকে খুব একটা পেনিট্রেটও করতে পারবে না। প্রভাসের ছবি বলে হয়তো রিলিজ করবে, কিন্তু ওই 3 দিনেরই খেলা ব্যাপারটা, ঠিক আছে। ওটা নর্থের সেন্সিবিলিটিকে মাথায় রেখে করা হয়নি ছবিটা এবং ওই ডিরেক্টরও এমন কিছু হামুরি ডিরেক্টর নয় যে দারুণ একটা এক্সট্রাঅর্ডিনারি ছবি বানিয়ে দেবে। ওটা প্রাইমারিলি তেলেগু মার্কেটে ভালো ব্যবসা করবে। বাট প্রভাস যেহেতু রয়েছে, ছবির বাজেট অনেক, ঠিক আছে, রান টাইম বড় হবে, সেই সব জিনিসপত্র থাকবে। বাট আমার মনে হয় না ধুরন্ধরের জন্য রাজা সাহেব খুব একটা প্রবলেম কিছু ক্রিয়েট করবে বলে আর কি, এটা আমার অনেস্টলি মনে হয়। এবং যদি টিজার, রাজা সাহেবেরও তো একটা টিজার আমাদের সামনে চলে এসেছে এবং ধুরন্ধরের টিজারও সামনে চলে এসেছে। দুটো যদি কম্পেয়ারও করি, কন্টেন্ট ওয়াইজ, মেকিং ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ, সব দিক থেকে ধুরন্ধর কিন্তু অনেকটা এগিয়ে আছে। তো এখানে কিন্তু হয়তো একটা নেগেটিভ ক্যাম্পেইন চলবে, সাউথ ভার্সেস নর্থ, সেই ডিবেটটা চলবে। প্রভাস ডেফিনেটলি রণবীরের থেকে অনেক বড় স্টার। বাট তা সত্ত্বেও আমি বলবো ধুরন্ধরের যা কন্টেন্ট আছে এবং এই ডিরেক্টর, এই যা আগে মেকিং রয়েছে এবং এর প্রোডাকশন থেকেও যে কাজ এসছে, সেগুলো থেকে এইটুকু বলতে পারি যে এই ছবিটা ভালো হবে আর কি। এবার যদি আমরা ধুরন্ধরের টিজারে চলে আসি, ভাই আদিত্য ধার প্রচন্ড ডেডিকেশন নিয়ে ছবি বানায়, প্রচন্ড যত্ন নিয়ে ছবি বানায়। আপনি যদি উড়ি দেখেন, উড়ি কিন্তু দেখতে প্রচন্ড গ্র্যান্ড, কিন্তু অ্যাকচুয়ালি উড়ি কিন্তু অনেক কম টাকায় বানানো ছবি। কিন্তু আপনারা যদি আদিত্য ধারের ইন্টারভিউ শুনে থাকেন, ওদের কাছে স্টান্টম্যান ইত্যাদি কম ছিল এবং বেশি ইকুইপমেন্ট ছিল না বলে পুরো ছবিটাকে কিন্তু ওরা মোস্টলি হ্যান্ড হেল্ডে শুট করা অ্যাকশন ইত্যাদিগুলো। কিন্তু খুব আপনি উড়ি ছবিটা দেখলে পুরো প্রিমিয়াম একটা ছবি লাগবে। তো ডিরেক্টর হিসেবে ওর ভিশন খুব ক্লিয়ার এবং ওই ছবিটার পরবর্তীতে অশ্বত্থামা বলে একটা ছবি ভিকি কৌশলকে নিয়ে করতে গেছিল, সেটা আলটিমেটলি হয়নি বাজেটের কারণে। বাট তারপরে কিন্তু চাইলে একটা ছবি করে ফেলতে পারতো, ও কিন্তু করেনি, ও কিন্তু বহুদিন অপেক্ষা করেছে। প্রোডাকশনের ছবি আর্টিকেল 370, যেটা এই আমি গৌতম ছিল ওরই ওয়াইফ, সেটার মেকিংটা দেখুন। মানে ওই ছবিটার যাই এজেন্ডা হোক, যাই হোক, আমি সেটার মধ্যে যাচ্ছি না, বাট মেকিংটা আউটস্ট্যান্ডিং ছিল। ওটাতে যে থ্রিল আর টেনশন ছিল ছবিটা, ভেরি ভেরি ওয়েল মেড ফিল্ম। বিষয়বস্তুটাকে এত সুন্দর করে দেখিয়েছিল, মানে বোথ ইনফরমেশন পার্টটা সেটাকেও যেভাবে দেখিয়েছিল এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন, সাসপেন্স, সেগুলোকে যেভাবে বিল্ড আপ করেছিল, আউটস্ট্যান্ডিং ছিল। ওর ছবি কিন্তু না একদম পুরো টাইট একটা ছবি হয়, কম্প্যাক্ট ছবি হয়, ওয়েল রিসার্চ ছবি হয় আর কি। তো সেইটা কিন্তু ধুরন্ধরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি যে কবির খানের যেরকম ফ্যান্টাম ছবিটা ছিল না, এটা সেম টাইপের ছবি। বাট ডেফিনেটলি মেকিং তো আলাদা হবে। এবার ধুরন্ধরে ওরা জিনিসটাকে অ্যাম্প আপ করেছে আরো, ঠিক আছে, আরো বেশি মাসি কমার্শিয়াল বানিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আদিত্য ধারের নিজস্ব যে সিগনেচার, যে একটা গ্রিটি ব্যাপার, একটা গ্রাউন্ডেড ব্যাপার রাখবে, ঠিক আছে। মানে ক্যারেক্টারগুলো একেবারে সুপার হিউম্যান, আকাশে উঠছে, যেরকম পাঠান টাইগার ওই রকম হয়ে থাকে, সেরকম নয়, ঠিক আছে। একটা রিয়েল জোন মেনটেন করে, ঠিক আছে। মানে দেখুন খুব ভালো করে কিভাবে এসপিওনাজ অপারেট করে ফ্যান্টাম দেখিয়েছিল, আর দেখবেন দেখিয়েছিল ডি ছবিটা দেখিয়েছিল, ওটাও অর্জুন রামপাল ছিল। ওটা খুব সুন্দর করে দেখিয়েছিল। ওটা একটা ফিকশনাল গল্প ছিল, কিন্তু খুব ভালো করে দেখিয়েছিল যে গ্রাউন্ড লেভেলে কিভাবে অপারেশনটা এক্সিকিউট হয়, ঠিক আছে। আমার মনে হয় সেইটাই আর কি, সেই জোনের মধ্যেই ধুরন্ধর খেলতে চলেছে আর কি, ঠিক আছে। এক তো র ব্যাপারটা আছে, গ্রাউন্ডেড ব্যাপারটা আছে এবং তার সাথে রণবীর সিংকে যা লাগছে বস, ভাই পুরো খিলজি, ঠিক আছে। এবং আমার মনে হচ্ছে রণবীর সিং না কোনো সর্দারজি ক্যারেক্টার প্লে করবে, কারণ রিসেন্টলি ও একটা ডান্স নাম্বার এই ছবিটার জন্য কমপ্লিট করছে, একটা এনার্জেটিক একটা ডান্স নাম্বার, সেখানে সে পাগড়ি পরেছিল। তো মাইট বি একজন সর্দারজি ক্যারেক্টার এবং তাকে পাকিস্তানে পাঠিয়েছে অজিত দোভালের ক্যারেক্টারটা, মানে যেটা মাধবন প্লে করছে। এবং মাধবনের লুকটা কিন্তু চেনা যাচ্ছে না, মানে হেভি করেছে প্রসেডিং মেকআপ টেকআপ দিয়ে। এবার তাকে পাঠাচ্ছে একটা কোনো মিশনের জন্য। এবার ওখানে গিয়ে এই যে পাকিস্তানের মধ্যে পাকিস্তান বালুচিস্তানের যে ঝামেলাটা আছে, ওখানে বালুচিস্তানের দিকে, মানে বালুচিস্তানকে ইন্ডিয়া দেখবেন হেল্প করে, ঠিক আছে, যাতে ওই ওদের যে ভিতরে যে ঝামেলাটা সেটা যেন জিয়ে রাখতে পারে। তো এই জিনিসটা বার্ড অফ ব্লাডেও আমরা অল্প বিস্তর দেখতে পেয়েছিলাম। এটা একটা গ্লোবাল পলিটিক্স এবং আপনারা দেখবেন রিসেন্টলি যে ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্টটা হচ্ছিল, সেখানেও কিন্তু বালুচিস্তানের পরেই বালুচিস্তানের মিলিটেন্ট গ্রুপসগুলো অ্যাক্টিভ হয়ে গেছিল। তো মাইট বি রণবীর সিং ওখানে পাঠিয়েছে, যে হয়তো একটা হোটেলে কাজ করে, নর্মালি মিশে থাকে। পুরো গল্পটাই পাকিস্তানের মধ্যে হতে চলেছে, যেটা আপনারা পরিষ্কার বুঝে যাচ্ছেন ট্রেলারটা, মানে টিজারটা দেখে। এবার রণবীর সিং ওখানে গিয়ে বেসিক্যালি ওই বালুচিস্তান, মাইট বি, এটা আমি গেস করছি, দেখুন এটা একটা রিয়েল ইনসিডেন্টের উপরই বেসড এবং সেটা কোন ঘটনার উপর বেসড সেটা ওরা লুকিয়ে রেখেছে। এবার ওখানে বেসিক্যালি ও কিছু মার্সিনারিদের গ্রুপদেরকে নিয়ে অ্যাটাক ইত্যাদি করছে, মানে ভিতরে আর কি। মানে ও ওখানে দেখাচ্ছে যে ও হয়তো একটা টেররিস্ট, বা ও হয়তো ওখানকার যে মাফিয়া তাদের সাথে মানে মিশে গিয়ে কিছু একটা করছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ও ইন্ডিয়ান এজেন্ট আর কি, যেটা ওখানে গিয়ে মনে হচ্ছে না।
ঠিক আছে। এবং সঞ্জয় দত্ত থাকতে চলেছে, তাকেও হেভি লাগছে, তার প্রেজেন্টেশনও ব্যাপক। অক্ষয় খান্নাকে ভালো লাগছে, তো মাইট বি অক্ষয় খান্না এবং সঞ্জয় দত্ত এরা দুজন মাইট বি হয়তো পলিটিশিয়ান হতে পারে, ঠিক আছে, কারণ ওদেরকে একসাথেই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। অর্জুন রামপাল একটা কোনো ওয়েপেন ডিলার হতে পারে, ঠিক আছে, তার লুকটাও ঘ্যামা দিয়েছে। তো প্রত্যেকের লুকের ওপর মানে লুকগুলো হেভি লাগছে, তাদের প্রেজেন্টেশনও কিন্তু টিজারের মধ্যে ব্যাপক লাগছে। খালি এরকম নয় যে পুরো ছবিটা রণবীর সিংকে কেন্দ্র করে, তো খালি রণবীর সিংকেই মানে মানে ওইভাবে প্রেজেন্টেশন দেবো। তো রণবীর সিং এর প্রেজেন্টেশন খুব ভালো, যেভাবে সিগারেট ধরাচ্ছে, একটা দেখবেন একটা শর্টে যাও সিগারেট খেতে খেতে হেঁটে আসছে, ওটা তো পুরো অ্যানিমাল ভাইব দিচ্ছে। অ্যানিমালে যেমন রণবীর কাপুর হেঁটে আসছিল, পিছনে সর্দারজিরা দাঁড়িয়ে আছে, ওর ভাইরা দাঁড়িয়ে আছে, ওই ব্রাদার্স গুলো, সেম ভাবে এখানেও একটা রয়েছে, দেখবেন ও হেঁটে আসছে, পুরো ওই জায়গাটা মনে হচ্ছে যে রণবীর ক্রস রণবীর, মানে ওই ব্যাপারটা এসছে। তো দেখুন রণবীর সিং খুব ভালো একজন অভিনেতা, সে বারবার সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে, সেটা গালি বয়ের মতো ছবি হোক, পদ্মাবতের মতো ছবি হোক, তারপর সিম্বার মতো ছবিতেও কিন্তু সিম্বার পারফরমেন্সটাও কিন্তু দেওয়াটা অত ইজি নয়। আপনি দেখবেন সিঙ্গাম আগেন এত খারাপ একটা ছবি, কিন্তু সেই ছবির মধ্যে একমাত্র এন্টারটেনিং ব্যাপারটা হচ্ছে রণবীর সিং, তো ওই জিনিসটা ওই পারফরমেন্সটা দেওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট। তো রণবীর সিং কিন্তু অভিনেতা হিসেবে ভালো, হ্যাঁ তার একটা টাইম খারাপ চলেছে, তার ছবি বক্স অফিসে চলেনি, দেখা যাক, আশা করছি এই ছবিটা। এবং আমি মেনলি আশা রাখছি হচ্ছে আদিত্য ধারের ওপর, বিকজ সে কিন্তু সময় নিয়ে যত্ন করে ছবি বানায়, ঠিক আছে। তো এটা ওই এসপিওনাজ ওয়ার্ল্ড কিভাবে অপারেট করে, কিভাবে একটা এজেন্টকে ওখানে প্লেস করেছে, অজিত দোভালি মাইট বি হয়তো রণবীর সিং ওখানে প্লেস করেছে, এবং সেই প্লেস করার পরবর্তীতে ও ওখানে কি কি গন্ডগোল ঘটাচ্ছে আর কি, ঠিক আছে, গভর্নমেন্টকে টপেল করার জন্য হয়তো একটা মানে ইন্টারনাল মানে সিভিল ওয়ার লাগিয়ে দিচ্ছে, এই ধরনের জিনিসপত্রও হতে পারে, ঠিক আছে। এবং ওর একটা প্রেমের দিকও থাকবে, কিন্তু ওখানে একটা পাকিস্তানি মেয়ের সাথে ওর প্রেম হয়ে যাবে, তো সেই জিনিসপত্রও আমরা দেখতে পাবো আর কি। তো সেটা তো এটাও মানে ঘটনা। আপনারা যদি রবীন্দ্র কৌশিক, যাকে ব্ল্যাক টাইগার বলা হতো, খুব ফেমাস ইন্ডিয়ান এজেন্ট, যিনি ওখানে ধরা পড়ে গেছিলেন এবং পরবর্তীকালে একথা টাইগারে মানে আমাদের কবির খানের ইন্সপিরেশন ছিল ওই ব্ল্যাক টাইগার ক্যারেক্টার নিয়ে। পরবর্তীকালে তো আবার যে আমাদের রাজকুমার গুপ্তা ও সালমান খানকে নিয়ে ব্ল্যাক টাইগারের বায়োপিক করতে গেছিল, আলটিমেটলি করতে পারেনি। তো উনিও তো মাস্টার অফ ডিসগাইজ ছিলেন, তো উনিও কিন্তু ওইখানে বিয়ে থা সবকিছু করেছিলেন, ঠিক আছে। আপনাকে ওখানে ডিসগাইজ হয়ে থাকতে গেলে ওখানকার এনভায়রনমেন্টে মিশে থাকতে হবে, তো সেইখান থেকেই ওর একটা প্রেমের অ্যাঙ্গেলও আসবে। তো দেখা যাক, আমার মনে হয় ছবিটা ফুল অন মেইন স্ট্রিম সিনেমা হতে চলেছে, এবং সেখানে সব এলিমেন্টসই থাকবে, বাট সেটা গল্পের প্রয়োজনে থাকবে, এরকম নয় যে ফোর্সড কমেডি, ফোর্সড রোম্যান্স, সেরকম জিনিসপত্র থাকবে। যা থাকবে দেখবেন উড়িতেও কিন্তু হালকা বিস্তর কিন্তু মানে কমেডি আছে, সিচুয়েশনাল একটু হালকা হালকা কমেডিও আছে, তো সেই জিনিসপত্রগুলো মোস্টলি একটা টেন্স ছবি, ডেন্স একদম ছবি, বাট সেখানে হালকা বিস্তর একটু সিচুয়েশনাল কমেডি ইত্যাদি সেগুলো রয়েছে, সেটা আমার মনে হয় এখানেও থাকবে, বাট মোস্টলি একটা সিরিয়াস আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম হতে চলেছে। এবং অ্যাকশনের যে পোর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্ট ভালো। একটা লোকের এরকম গলায় দড়ি দিয়ে বাইক দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, ওটা যে শটটা টপ শট থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা বলুন, বা ব্রিজ থেকে গাড়ি জাম্প করছে, বা রণবীর সিং যেখানে এখানে মারছে, গুলি ফুলি চালাচ্ছে, হেভি লাগছে, বা রড ফড দিয়ে মারছে, এবং রণবীর সিং যে ইন্টেন্সিটিটা নিয়ে এসছে না নিজের মধ্যে, দেখতে ব্যাপক লাগছে। এবং আরো একটা জিনিসের কথা বলতে হবে যেটা এই টিজারটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে, সেটা হচ্ছে বিজিএমটা, ঠিক আছে, যে র্যাপ প্লাস একটা পাঞ্জাবি গান দুটোর মানে মিলিয়ে মিশিয়ে যেটা করেছে সেটা কিন্তু ব্যাপক লাগছে। গানটা অন্য লেভেলে টিজারটাকে এলিভেট করছে, সেটা আরো ব্যাপক লাগছে, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে ভিজুয়ালস, মিউজিক, পারফরমেন্স, প্রত্যেকের লুক, প্রত্যেকটা ক্যারেক্টারের লুক, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আর কি। যদি আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলে নিই, কিল বলে যে হিন্দি ছবিটা হয়েছিল, যাতে লক্ষ্য ছিল ধর্মা প্রোডাকশনের ছবি, তো সেই ছবিটা সাউথে রিমেক হতে চলেছে, ইয়েস। তো এই ছবিটা ধ্রুব বিক্রম, চিয়ান বিক্রমের ছেলে, তিনি রিমেক করতে চলেছেন, তাকে আমরা দেখতে পাবো রিমেক ভার্সনটাতে। এবং রমেশ বর্মা, যিনি খিলাড়ি বলে ছবিটা বানিয়েছিলেন রবি তেজাকে নিয়ে, তিনি এই ছবিটা ডিরেকশন দেবেন। এবার দেখা যাক অ্যাকশনটা ওই লেভেলে যেতে পারে কিনা, কি হয়, এবং ধ্রুব বিক্রমের পারফরমেন্স কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে, তো সেই ছবিটার যে টাইটেল এবং গ্লিমস সেটা কিন্তু আসতে চলেছে 9 অগস্ট, মহেশ বাবুর জন্মদিন উপলক্ষে। কারণ এখন অব্দি তারা রাজামৌলি সচরাচর প্রেস মিট করে সবকিছু জানিয়ে দেয় ছবি সম্পর্কে, এবারে কিন্তু কিচ্ছু জানায়নি। তো লোকে আশা রাখছে যে অগস্ট 9 মহেশ বাবুর জন্মদিন উপলক্ষে কিছু না কিছু আমরা আপডেট। লাস্ট আপডেটটা হচ্ছে লাকি ভাস্করের সিকুয়েলকে কেন্দ্র করে, তো ডিরেক্টর ভেঙ্কি আটলুরি কিন্তু কনফার্ম করেছেন একটা ইন্টারভিউতে যে লাকি ভাস্করের সিকুয়েল কিন্তু তিনি অবশ্যই বানাবেন, তার কাছে গল্প রেডি আছে, এবার জাস্ট তিনি এখন যে তার কমিটমেন্টস গুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার পরবর্তীতে তিনি এটা স্ক্রিপ্টের উপর কাজ করবেন, তিনি এটা জানিয়ে দিয়েছেন। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আর টিজারের রিয়াকশন ছিল, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।